টিচিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমরা ফরাসি বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য টপিকটি হচ্ছে জাতীয় তথা সংবিধান সভা। আমরা জানি টেনিস কোর্টের শপথের পরবর্তীকালে তৃতীয় শ্রেণীর জনতার চাপে রাজা জাতীয় সভাকে সংবিধান সভায় পরিণত করে। কবে? 9 জুলাই 1789 খ্রিস্টাব্দে। এরপর এই সভা একটি সংবিধান রচনার ব্যাপারে চিন্তাভাবনা শুরু করে। সংবিধান সভার সদস্যরা ছিলেন মুনিয়ের, লাফায়েত, মিরাবো, তালেরা, বার্নেভ, ল্যাথাম প্রমুখ। এই ব্যক্তিরা কি করলেন? 2 বছরের অক্লান্ত চেষ্টায় একটি সংবিধান রচনা করলেন 1789 থেকে 1791। উল্লেখ্য, এটি ছিল ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান। এই সংবিধানের মাধ্যমে রাজার ক্ষমতাকে সীমাবদ্ধ করা হলো এবং রাজাকে নিয়মতান্ত্রিক শাসকে পরিণত করা হলো। এই সংবিধান সভা সংবিধান রচনার কাজে হাত দেওয়ার আগে দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন। একটি ঘোষণা হচ্ছে 4 আগস্ট 1789 খ্রিস্টাব্দে। এই 4 আগস্ট বলা হলো যে ফ্রান্স থেকে বর্তমানে সামন্ততন্ত্রের বিলুপ্তি ঘোষণা করা হলো। আর একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছিল 1789 খ্রিস্টাব্দের 26শে আগস্ট, ব্যক্তি ও নাগরিকতার অধিকার ঘোষণা করা হয়েছিল। এই অধিকারের মাধ্যমে ফ্রান্সের জনগণের জন্য মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করা হয়েছিল। এবারে আমরা আসছি এই সংবিধান সভা কতগুলো সংস্কার করেছিল। কি কি সংস্কার? শাসনতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, বিচার বিভাগীয় সংস্কার, গির্জার পুনর্গঠন। প্রথমে আসছি শাসনতান্ত্রিক সংস্কারের ব্যাপারে। শাসনতান্ত্রিক সংস্কারের করার জন্য ফ্রান্সে করা হলো কি? ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ করা হয়েছিল। এই ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতিটি কার ছিল? আমরা জানি মন্টেস্কুর ছিল। এই মন্টেস্কুর ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি অনুসারে ফ্রান্সে আইন, শাসন ও বিচার বিভাগকে আলাদা করা হয়। এতদিন পর্যন্ত ফরাসি রাজাদের মহিমা প্রকাশ করার জন্য দৈব অধিকার তত্ত্বকে প্রকাশ করা হয়েছিল। দৈব অধিকার তত্ত্ব বলতে বোঝায় যে রাজা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি। রাজার কথাই হচ্ছে আইন। রাজার কোনো অন্যায় করতে পারে না, রাজা যা করবে তাই ঠিক। এই হলো দৈব অধিকার তত্ত্ব। এই অধিকার তত্ত্বকে কি করা হলো? নাকচ করে দেওয়া হলো। আর কি করা হলো? সাসপেন্সিভ ভেটো ক্ষমতা দেওয়া হলো রাজাকে। এই ক্ষমতা বলে রাজা কি করলো? কোনো আইনকে স্থগিত করতে পারলেও আইনকে বাতিল করতে পারবে না। 1789 খ্রিস্টাব্দে আরেকটি পদক্ষেপ নেওয়া হলো। 750 সদস্য বিশিষ্ট একটি আইনসভা তৈরি করা হলো। এই আইনসভার সমস্ত ক্ষমতা ছিল আইনসভার হাতেই। রাজার ক্ষমতাকে সীমাবদ্ধ করা হয়। অর্থনৈতিক ব্যাপারে হোক, রাজকোষ ভোগের ব্যাপারেই হোক, রাজাকে যে আগের মতো যে ক্ষমতা ভোগ করেছিল তার থেকে বঞ্চিত করা হয়। এবারে আসছি আমরা অর্থনৈতিক সংস্কার। কি অর্থনৈতিক সংস্কার হয়েছিল? সমস্ত ভূমি সম্পত্তিকে বাজেয়াপ্ত করা হয়েছিল এবং আর্থিক সংকট মেটানোর জন্য সংবিধান সভা একটি পদক্ষেপ নিয়েছিল। পদক্ষেপটি কি ছিল? যে গির্জার সম্পত্তি বাজেয়াপ্ত করে অ্যাসাইনেট নামক কাগজি মুদ্রা চালু করা হয়েছিল। এরপরে আসছি বিচার বিভাগীয় সংস্কার। আমরা জানি ফ্রান্সের রাজার আইনে বা রাজার শাসনে বিচারের নামে প্রহসন ছিল। বিনা বিচারে যে কাউকে আটক করা যেত। মানুষের ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা বলতে কিছুই ছিল না। এবারে কি করা হলো? নতুন
যে সংবিধান বিচার বিভাগীয় সংস্কার করলো, তাতে আইনের চোখে সমান অধিকারের কথা ঘোষণা করা হলো। আর কি হলো, যে এতদিন পর্যন্ত কোনো ব্যক্তির, বিশেষত যাজক ও অভিজাতদের যে বিশেষ অধিকারের ব্যবস্থা ছিল, তাকে বাতিল ঘোষণা করা হলো। আর বিনা বিচারে কাউকে আটক যেন না করা হয়, তার ব্যবস্থা করা হয়। গির্জার পুনর্গঠন, গির্জার সম্পত্তিকে বাজেয়াপ্ত করা হয়। তারপর কি করা হলো, সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি আইন দ্বারা পোপের সমস্ত কর্তৃত্বের অবসান ঘটানো হলো। এখন থেকে পোপকে নির্বাচিত করবে কে? রাজা। এবং অন্যান্য বিশপদেরও নির্বাচনের ক্ষেত্রে রাষ্ট্রীয় অধিকারকেই প্রাধান্য দেওয়া হয়। এগুলো শাসনতান্ত্রিক অধিকার সংস্কারের পাশাপাশি এই সংবিধান সভার কিছু ত্রুটি বিচ্যুতিও ছিল। ত্রুটি বিচ্যুতি বলতে বলা যায় যে সংবিধান সভা নাগরিকদের দুটি ভাগে ভাগ করেছিল, নিষ্ক্রিয় নাগরিক ও সক্রিয় নাগরিক। সক্রিয় নাগরিক যারা একটু সম্পদশালী ছিল, তাদের ভোটদানের অধিকার দেওয়া হয়েছিল। তাই বলা হয় যে এই সংবিধান সভা, যে সংবিধান সভা ছিল সাম্য, মৈত্রী, স্বাধীনতার প্রতিফলন, সেই সংবিধান সভা সাম্য নীতিকেই লঙ্ঘন করেছিল। আর কি করেছিল, সংবিধান সভা বুর্জোয়াদের ক্ষমতা দিয়েছিল, কিন্তু কৃষক ও সাকুলেরদের বঞ্চিত করেছিল। তবে ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও এই সংবিধান সভা ফ্রান্সকে একটা প্রথম লিখিত সংবিধান উপহার দিয়েছিল। পরবর্তীকালে ফ্রান্সে যে প্রজাতন্ত্র ঘোষিত হয়েছিল, তাতেও ছিল এই সংবিধান সভারই হাত। সর্বোপরি এই সংবিধান সভা ফ্রান্সের বুকে বিপ্লব নিয়ে এসেছিল। কেননা ফ্রান্সে এতদিন পর্যন্ত শ্রেণী বৈষম্য ছিল। প্রথম ও দ্বিতীয় শ্রেণী ছিল সুবিধাভোগী, তৃতীয় শ্রেণী ছিল সুবিধা বঞ্চিত। এবারে এই সংবিধান অনুসারে সবাইকে এক শ্রেণীতে নিয়ে আসা হলো। এভাবেই সংবিধান সভা পরবর্তীকালে ফ্রান্সকে প্রজাতন্ত্র উপহার দিয়েছিল। ধন্যবাদ।